কাজীদা হাত তুলছিলেন, বলুন স্যার। দেখুন, দল বলেছে অনুব্রতকে নিঃশর্ত ক্ষমা চাইতে, এটা ইতিহাসে প্রথম, কিছু ইতিহাসে প্রথম বলছে। আজকে টকশোতে নিঃশর্তভাবে ঘৃণা প্রদর্শনের টকশো ছিল, এটা নিঃশর্তভাবে ঘৃণা প্রদর্শন, কোনো তর্ক বিতর্ক না, শুধু ঘৃণা ঘৃণা ঘৃণা। কারণ এটাও ছিল ঐতিহাসিক ঘটনা ঘটানোর দরকার ছিল। আর একটা হচ্ছে, আমার জীবনে এত কোনো পলিটিক্যাল লোকের নেতাদের এত অশ্লীল গালাগাল এটাও জীবনে প্রথম শুনেছি। আমি সকালবেলা খানকে বিশ্বাস করতে পারছিলাম না, আমি এত বড় মিথ্যে কথা, এত বড় কথা বলতে পারে কোনোদিন, আমি কি করে এইসব পোর্টালগুলো দেখাচ্ছে। খান যেন কিরকম হচ্ছিল আর কি, এরকম হয়। আর একটা জনের কাছে ক্ষমা চাওয়ার কথা তো মাননীয় বলবেন, তিনি পুলিশ মন্ত্রী, কার কাছে? হ্যাঁ, ওই ওসি লিটন বাবু তার স্ত্রীর কাছে, তার মায়ের কাছে পা ধরে ক্ষমা চাইবে, কারণ মাকে আর স্ত্রীকে অসম্মান করা হয়েছে। ওভাবে কোনো মাকে স্ত্রীকে অসম্মান করা যায় না। আর একটা ঘটনা ঘটেছে, এই মনে হচ্ছে পশ্চিমবঙ্গের ইতিহাসে অন্তত এই আমলে প্রথম, লিটন বাবু এফআইআর করছেন অনুব্রত বাবুর বিরুদ্ধে, আর সেই এফআইআর গ্র্যান্ড হচ্ছে। হায় রে, ঐতিহাসিক ঘটনা এফআইআর হচ্ছে। কিন্তু স্যার আমি খুশি তো নয়, কারণ আগের ইতিহাসগুলো দেখুন, ফিরহাদ হাকিমের বিরুদ্ধে আমি কি দুর্ভাগা স্যার? আমি এক এক করে আসছি স্যার, আমার প্রশ্ন, আমি কি দুর্ভাগা? আপনি তো দুর্ভাগা অবশ্যই। কাজীদা, আমি আপনাকে একটা কথা বলছি, এইটা যদি আজকে অন্য কোন বিরোধী দলের নেতা করতেন, এতক্ষণ পর্যন্ত তার এগেইনস্ট এফআইআর হতো নাকি তাকে তুলে নিয়ে গিয়ে জেলের মধ্যে রাখা হতো? ফিরহাদ হাকিমের বিরুদ্ধে এফআইআর হয়েছে না? বলুন স্যার। হ্যাঁ, শেষ করুন। বাবু দোষ নয়, শেষ করুন স্যার। হ্যাঁ, অনুব্রত বাবু দোষ না, আমি শুধু অনুব্রত মণ্ডল না স্যার, বাকিগুলো বলুন। বাকিগুলো অনুব্রত বাবু দোষ কোথায়? তার তো অক্সিজেনের প্রবলেম দিদি বলেছে, মাথায় যায়, আমি অতিরিক্ত ওষুধ খেয়েছি, অতিরিক্ত ওষুধ খেলে আমার মাথাটা গরম হয়ে যায়। কি এইটা পশ্চিম বাংলার মানুষ জানতে যাচ্ছে, অতিরিক্ত ওষুধ বোঝা যাচ্ছে অনুব্রতর ওষুধ শঙ্কুদা উনি বলেছেন ওষুধ খেয়ে আমার মাথা কাজ করছে না, কি ওষুধ বলেননি। বেশ এক সেকেন্ড, শেষ করুন। অতিরিক্ত ওনার অক্সিজেনের প্রবলেম আছে, উনি বলেছেন অতিরিক্ত ওষুধ খেলে দলের বিরুদ্ধে, পার্টির বিরুদ্ধে বললে খুব ইন্টারেস্টিং। ওনার মাথাটা গরম হয়ে গেলে কথাবার্তা। বাকিগুলো কি ওষুধ পার্টির বিরুদ্ধে কি বলেছে ভালো করে শুনুন। বলেছে 10-12 হাজার হয়তো ভিড় হয়েছে, এই তো মানে জমায়েতটা হয়েছিল 12,000, এত কম বলেছে কেন? বেশি বলা দরকার ছিল। মানে এইটা যে এত বড় পার্টির বিরুদ্ধে অপরাধ, তার মানে এই যে জমায়েতগুলো হয়, কত মিথ্যাচার, পুলিশকে দিয়ে কত মিথ্যাচারের রিপোর্ট পাঠানো হয়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে পুলিশকে বাই ফোর্স চাপ দিয়ে 10,000 হলে 1 লাখ বলতে হবে, এটা হচ্ছে জমায়েতের হিসাব। বলে আমাদের জানা রইল। এবার আমার যেটা বক্তব্য হচ্ছে, প্রধানমন্ত্রীজিকেও মাননীয়া একটু মনে পড়ে, অনুব্রত তো এমনিতে ওষুধ খেলে প্রবলেম হয়, তো আপনার কাছ থেকে তো অনুপ্রেরণা পেয়ে গেছে। আচ্ছা, আপনি কোমরে দড়ি পরাবেন না? আর হোদল কুতকুত তো আসছে 31 তারিখে, আপনি তাকে হোদল কুতকুত বলেছেন অমিত শাহ, অমিতজিকে হ্যাঁ বলেছেন। আরে মাননীয় হোদল কুতকুত বলেছেন, অমিত শাহকে বলেনি, আপনি বলছেন কাকে বলছেন? আচ্ছা বেশ, একা করে বলেনি, পরিষ্কার করে বলছি। আমি আপনাকে ভিডিও দেখাবো, আমি শুধু বলি আমি শেষ করতে দিন না স্যার, আমি তাহলে বাইক চালাবো। অনির্বাণ স্যার, আপনি প্লিজ একটু চুপ করুন স্যার, প্লিজ চুপ করুন। আমি কাজীদা বলবেন না, অডিও ডাউন স্যার, প্লিজ রিকোয়েস্ট, ওনাকে শেষ করতে দিন না, এরকম করে হবে না স্যার। বলুন স্যার। হ্যাঁ বলুন স্যার। না ব্যাস, হোল্ড। আমি প্রতিবাদ জানালাম, অমিত শাহ হোদল কুত হয়েছে, ব্যাস আমি তাহলে বাইক শোনাবো। আমি যেহেতু এখানে একে অপরের উপর কথা হচ্ছে, তাই আমায় বাইক শোনাতে বাধ্য হতে হচ্ছে। আমি ফিরহাদ হাকিমের দাওয়াতে ইসলাম বাইক শোনাবো, আমি শোনাবো কিভাবে উনি বলেছেন আমি দুর্ভাগা। শুনুন, তারপর আসি না স্যার, আসি ফিরহাদ হাকিমের। সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি, তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন, এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ, আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে।
স্যার আমি এই দুর্ভাগ্য কিভাবে কাটিয়ে উঠতে পারি আমার বলুন। ওনার পরিবারে যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন আছেন তাদের নিয়ে উনি একটু বেশি ভাবুক, তারপর বাকিদের নিয়ে আচ্ছা, ভাববেন। শেষ করুন স্যার, আমার তারপর পরিষ্কার বাকিদের কথা বাকি একটা আছে। বলে দিই, হ্যাঁ। আমি পরিষ্কার করে একটা বলতে চাইছি, আচ্ছা এত অশ্লীল আচরণ একটা ওসির সাথে করার পর তার শুধু ক্ষমা চাওয়াটাই যথেষ্ট? আমি পরিষ্কার করে জানতে চাই তাহলে পশ্চিমবঙ্গে এটাই কালচার থাকবে যে এত ঘৃণ্য থেকে ঘৃণ্যতর কথা বলার পরে শুধু ক্ষমা চেয়ে নেবেন, ক্ষমা চাইলেই মুক্তি? তাহলে কি পশ্চিমবঙ্গে এই পরম্পরা চলবে? আচ্ছা মাননীয়, আপনি কি কোমরে দড়ি পরাবার বলেছিলেন? প্রধানমন্ত্রীর যে রাজ্যের মানুষ, যে রাজ্যের প্রধান দেশের প্রধানের কোমরে দড়ি পরায়, তাদের দেশপ্রেমের প্রতি দায় আছে? এইটা আপনি বলুন। কোমরে দড়ি পড়াতে বলেছিলেন কি? হ্যাঁ, উনি কি কয়েদি আসামি? নরেন্দ্র মোদীজি কয়েদি আসামি, তার কোমরে দড়ি পড়ানোর কথা বলেছিলেন মাননীয়, সেখান থেকে অনুমত শিখেছে এটা। কার দড়ি পড়া? প্রধানমন্ত্রী কোমরে দড়ি পড়ানোর কথা মাননীয় বলেছিলেন। কেন বলেছিলেন? জিজ্ঞেস করে দেখুন। কারণেই বলা যায় না। কেন জিজ্ঞেস করে দেখুন? দুর্নীতি করে কোমরে দড়ি পড়াবে? নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর কোমরে দড়ি পড়াবে আর অনুব্রত এখনো বাইরে ঘুরবে? অনুব্রতকে অনুব্রতকে তিহার জেলে সংশোধনাগারে আবার ঢুকিয়ে ওকে সংশোধন করতে হবে, ওর মাথার ব্যামো দূর করতে হবে, ওর ওষুধের ব্যামো দূর করতে হবে।